সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা ভালো থাকবা, এটাই আমার কামনা। তো আজকে আমরা আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সপ্তম ক্লাস করতে যাচ্ছি। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে এবং তোমাদের প্রয়োজনীয় তথ্য উপাত্তগুলো তোমরা নোট করে রাখবে এবং তোমরা এই লেকচার শুনে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে। তো আসলে আমরা আমাদের পূর্বের ক্লাসে আমরা দিল্লি সালতানাত প্রতিষ্ঠা, এই সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই দিল্লি সালতানাতের সর্বশ্রেষ্ঠ শাসক, যাকে বলা হয় এই দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তো তিনি হলেন সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশকে তিনি কিভাবে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন, সেই আলোচনাগুলো আমরা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে জানব। প্রথমত আসলে আমরা তার পরিচয় সম্পর্কে জানি যে তিনি দাস হিসাবেই এই ভারতীয় উপমহাদেশের আগমন করেন এবং দাস হিসেবে তার জীবনের উত্থান ঘটে এবং দাস হিসাবেই তিনি কুতুবউদ্দিন আইবেকের মেয়েকে বিয়ে করে পরবর্তী জীবনে তার দাস থেকে মুক্তি পেয়ে তিনি কুতুবউদ্দিন আইবেকের যোগ্য উত্তরসূরি হিসাবে তার কৃতিত্ব তিনি দেখান। প্রথমে দেখো, তুর্কিস্তানের ইলবারি গোত্রে জন্ম। তিনি মূলত তুর্কিস্তানের বিখ্যাত ইলবারি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইয়ালাম খান। বাত্রি বিরোধের শিকার হয়ে তিনি দাস হিসেবে বিক্রি হয়ে যান। কিন্তু তিনি ছিলেন সুদর্শন ও যুদ্ধবিদ্যায় পারদর্শী। ঘটনাক্রমে তিনি মোহাম্মদ ঘুরির মাধ্যমে তিনি কুতুবউদ্দিন আইবেকের দাস হিসাবে তিনি তার জীবন শুরু করেন। তো কুতুবউদ্দিন আইবেক তাকে দাস হিসাবে বিক্রি করার পরে কুতুবউদ্দিন আইবেকের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি তাকে পরিপূর্ণভাবে সাহায্য সহযোগিতা করা শুরু করেন। তার যোগ্যতার প্রমাণস্বরূপ তিনি কুতুবউদ্দিন আইবেক তার কন্যাকে এই মোহাম্মদ ইলতুৎমিশের নিকট বিয়ে দেন। বলা থেকে পাঞ্জাবের বিদ্রোহ দমনে মোহাম্মদ ঘুরিকে তিনি সাহায্য সহযোগিতা করেন, যার সহায়তার মধ্যে দিয়ে তিনি এই পাঞ্জাব বিদ্রোহ দমন করেন। আর সেটার পুরস্কার স্বরূপ কুতুবউদ্দিন আইবেক তাকে মোহাম্মদ ঘুরির অনুরোধে তাকে দাস থেকে মুক্তি প্রদান করেন। তাহলে এই হলো তার পরিচয়। এরপর আসলে সিংহাসনে আরোহণ। কুতুবউদ্দিন আইবেক মারা যায় 1210 খ্রিস্টাব্দে। তিনি সিংহাসনে আরোহণ করেন 11তে। তাহলে কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পরে কি তিনি সরাসরি সিংহাসনে আরোহণ করেছেন? না, কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবেকের ছেলে, যার নাম ছিল আরাম শাহ, এই আরাম শাহ সিংহাসনে আরোহণ করেন। কিন্তু আরাম শাহ ছিলেন আরাম প্রিয়। এই আরাম প্রিয় হওয়ার কারণে তিনি রাজন্যবর্গের নিকট অপ্রিয় ছিলেন। এই আরাম প্রিয়তার কারণে রাজন্যবর্গ এবং শাসন কার্যে তিনি অদক্ষ অযোগ্য ছিলেন। এমন অবস্থায় রাজন্যবর্গ তার বিরোধিতা শুরু করে। সুলতান ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবেকের জামাতা হিসাবে এবং তার অন্যতম বিশ্বস্ত সহযোগী এবং সেনাপতি হিসাবে তার উত্তরাধিকার যোগ্যতা রাখেন। সেই প্রেক্ষাপটে রাজন্যবর্গের অর্থাৎ সালতানাতের সাথে সম্পর্কিত শাসকেরা ইলতুৎমিশকে সমর্থন করেন। আর ইলতুৎমিশ সেই সমর্থন নিয়ে আরাম শাহকে পরাস্ত করে তিনি 1211 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সেই প্রেক্ষাপটে তার রাজনৈতিক জীবনের অন্যতম একটা সূচনা হয় দিল্লির সুলতান হিসাবে। তো তিনি সিংহাসনে আরোহণ করার পরে কিছু বড় ধরনের সমস্যা তিনি জর্জরিত হন এবং এই সমস্যাগুলো উত্তরণের মধ্য দিয়ে তিনি এই সালতানাতকে পরিপূর্ণ সালতানাত রূপে প্রতিষ্ঠিত করেন এবং একটা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন।
তো সৃষ্ট নানাবিধ সমস্যা, এক নম্বর হলো নাসিরউদ্দিন কুবাচার বিদ্রোহ দমন। নাসিরউদ্দিন কুবাচা তিনি তার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অনেকভাবে আক্রমণ কিংবা তাকে যেখানে শাসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তিনি সেখানে থেকে ওই যে আরাম শাহর অযোগ্যতার সুযোগ নিয়ে, এবং তিনি মনে করেছেন যে সুলতান ইলতুৎমিশ সে হলো তার কুতুবউদ্দিনের মেয়ের জামাই, সে কিভাবে সুলতান হয়, অতএব আমি সেটা মানি না, আমি আমার অবস্থান থেকে বিদ্রোহ ঘোষণা করলাম। এবং এই নাসিরউদ্দিন কুবাচা নিজেই নিজেকে শাসক হিসেবে ঘোষণা করে, বিদ্রোহ ঘোষণা করে। তাজউদ্দিন ইয়ালদুজের সার্বভৌমত্ব দাবি। তাজউদ্দিন ইয়ালদুজ পার্শ্ববর্তী একটা রাজ্যের শাসক, কিন্তু তিনি দিল্লির উপর সার্বভৌমত্ব দাবি করেন। বাংলার বিদ্রোহ দমন। বাংলায় যে আলিমর্দানকে কুতুবউদ্দিন আইবেক, যে ইখতিয়ারউদ্দিন এবং মোহাম্মদ বিন বখতিয়ার খলজির যে হত্যাকারী আলিমর্দানকে বাংলার শাসক হিসেবে নিযুক্তি দিয়েছিলেন, কিন্তু এই আলিমর্দানও এই যে আরাম শাহ এবং সুলতান ইলতুৎমিশের মধ্যে যে একটা অসহযোগিতামূলক যে একটা যুদ্ধ, যে একটা দ্বন্দ্ব হয়েছিল, সেটার সুযোগ নিয়ে সেও বাংলায় বিদ্রোহ দমন করে। এই সুযোগটা কাজে নিয়ে রাজপুতরাও বিদ্রোহ শুরু করে এবং মঙ্গল আক্রমণের আশঙ্কা দেখা দেয়। কারণ সাম্রাজ্য ভর্তি যখন সব জায়গায় বিদ্রোহ এবং সব জায়গায় একটা আক্রমণের অবস্থা, এমন অবস্থায় মঙ্গলরাও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি তার রণনিপুণতা, তার দক্ষতা, তার সাহসিকতা দিয়ে তিনি সকল সমস্যার সমাধান করেন। প্রিয় বন্ধুরা, আসলে এখন আমরা দিল্লি সালতানাত সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশের গৃহীত পদক্ষেপ, এর আগে আমরা তার সমস্যাগুলো কি ছিল সেগুলো নিয়ে বলেছি। এখন আমরা সেই সমস্যার কে কেন্দ্র করে তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কি কি সফলতা তিনি অর্জন করেছেন। তো প্রথমত দেখি আমরা তিনি তার গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে প্রথমত তিনি যেটা করেন সেটা হলো দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান সুদৃঢ়করণ। অর্থাৎ দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যেন কোনোভাবে কোনো ধরনের বিদ্রোহী, কোনো ধরনের শত্রুর আক্রমণ কিংবা ভিতরগত কোনো আক্রমণ যেন না হয়, তার জন্য তিনি যা যা করণীয় তার সকল ব্যবস্থা গ্রহণ করেন। এবং তিনি তার রাজপ্রাসাদকে অর্থাৎ তার পার্শ্ববর্তী অঞ্চলকে পরিপূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। তাজউদ্দিন ইয়ালদুজের পতন আমরা এর আগে পড়েছি। তাজউদ্দিন ইয়ালদুজ বিদ্রোহ ঘোষণা করে তিনি সৈন্য পাঠিয়ে সেই তাজউদ্দিন ইয়ালদুজের পতন ঘটিয়ে তাকে নিহত করেন এবং তার বিদ্রোহ দমন করেন। লাহোর অধিকার, যে মোহাম্মদ গড়ি এবং কুতুবউদ্দিন আইবেকের জয়ীকৃত লাহোর ইলতুৎমিশ ওই যে আরাম শাহর দুর্বলতার সুযোগ নিয়ে এবং ইলতুৎমিশের প্রাথমিক অবস্থায় যে লাহোর হাতছাড়া হয়ে যায়, আর সেই লাহোরকে ইলতুৎমিশ ক্ষমতায় সুদৃঢ়করণের জন্য সেই লাহোর আবার অধিকার করেন, আবার দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত করেন। মঙ্গল আক্রমণের আশঙ্কা থেকে নিষ্কৃতি লাভ, এটা ছিল তার রাজনৈতিক দক্ষতার অন্যতম একটি পরিচয়। যে কিভাবে এটা করেন তিনি, যে তার পার্শ্ববর্তী অঞ্চলের একজন শাসক যে মঙ্গল আক্রমণ দ্বারা পালিয়ে আসেন, মঙ্গলরা তাকে আক্রমণ করে, সেই আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি ইলতুৎমিশের কাছে আসেন এবং তার কাছে আশ্রয় চান। কিন্তু ইলতুৎমিশ কি করলেন, চিন্তা করলেন যে এই রাজাকে যদি আমি আশ্রয় দিই তাহলে মঙ্গলরা তাকে ধরার জন্য আমার রাজ্যে আক্রমণ চালাবে, দিল্লিতে আক্রমণ চালাবে, এমন অবস্থা আমার রাজ্য ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি কি করলেন, যে এই রাজাকে আশ্রয় না দিয়ে তিনি তাকে পাঠিয়ে দিলেন। আর এমন অবস্থায় তিনি এই যে মঙ্গল আক্রমণ থেকে নিষ্কৃতি লাভ করেন, মঙ্গলদের যে আক্রমণের একটা আশঙ্কা ছিল তা থেকে তিনি নিষ্কৃতি লাভ করেন এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। পশ্চিম ভারতে দিল্লির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। পশ্চিম ভারতে দিল্লির অধীন ছিল, বাট এত নিয়ন্ত্রিত ছিল না, অনিয়ন্ত্রিত ছিল। তিনি ক্ষমতায় এসে তিনি রাজকার্য হাতে নিয়ে তিনি এই দিল্লির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা পশ্চিম ভারত দিল্লির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা ইতিপূর্বে বলেছি আলিমর্দান খলজি, যিনি
ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে হত্যা করেছেন। কুতুবউদ্দিন আইবেক তাকে সেখানে শাসক হিসেবে নিযুক্ত করেছেন, কিন্তু আরাম শাহ এবং সুলতান ইলতুৎমিশের পারস্পরিক দ্বন্দ্বের সুযোগ নিয়ে তিনি বাংলায় বিদ্রোহ ঘোষণা করেন। সুলতান ইলতুৎমিশ কি করেন, সে আলিবর্দান খলজিকে পরিপূর্ণভাবে পরাস্ত করে সৈন্য পাঠিয়ে তাকে পরাজিত করেন এবং পরাজিত করে সেখানে আবার দিল্লির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, সালতানাতের কর্তৃত্ব সম্প্রসারণ। এভাবে তিনি প্রত্যেকটি জায়গা, তিনি যেখানে যেখানে যে বিদ্রোহ সেখানে ছিল, এই যে সালতানাতের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, রাজপুতরা কর প্রদানে অস্বীকৃতি জানায় এবং সেখানে তারা বিদ্রোহ করে, তাদেরকে তিনি পরিপূর্ণভাবে পরাস্ত করে তিনি সমগ্র সালতানাতে তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। বান্দেগানে চেহেলগান প্রতিষ্ঠা, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের 2 মার্কস অর্থাৎ খ নাম্বারের প্রশ্ন হিসেবে আসতে পারে। বান্দেগানে চেহেলগান বলতে কি বুঝো, অথবা 40 চক্র। বান্দেগানে চেহেলগান শব্দের অর্থ হলো 40 চক্র। 40 চক্র বলতে কি বোঝায়, যে সুলতান ইলতুৎমিশ তার রাজ্যে পরিপূর্ণ কর্তৃত্ব আনার জন্য, পরিপূর্ণ শান্তি শৃঙ্খলা ডিসিপ্লিন মেনটেন করার জন্য যে কাজগুলো পরিপূর্ণভাবে ভালোভাবে এগুলো সম্পাদন করার জন্য তিনি একটা সংগঠন প্রতিষ্ঠা করেন। সেই সংগঠনের নাম হলো বান্দেগানে চেহেলগান। এই সংগঠনে অর্থাৎ 40 জন দক্ষ ব্যক্তি ছিল যারা তার গোয়েন্দা হিসেবে কাজ করতো, কোথায় কি হচ্ছে না হচ্ছে তার পরিপূর্ণ তদারকি করতো এবং সেই অনুযায়ী তারা স্টেপ নিত, পদক্ষেপ নিত। সুলতানকে সবসময় সাম্রাজ্যের যেখানে যে সমস্যা হচ্ছে এই 40 চক্রের সদস্যরা সুলতানকে অবহিত করতো এবং সুলতান ইনস্ট্যান্ট সেখানে পদক্ষেপ নিয়ে সেই সমস্যা সমাধান করতেন। তাহলে এই বান্দেগানে চেহেলগান সুলতান ইলতুৎমিশের রাজ্যের শাসন ব্যবস্থার অন্যতম একটা পার্ট ছিল, অন্যতম একটা অংশ ছিল, অন্যতম একটা সফল সংগঠন ছিল এই বান্দেগানে চেহেলগান। এই বান্দেগানে চেহেলগানকে আমরা পরবর্তী সময়ে, পরবর্তী ইতিহাসেও আমরা তাদের ভূমিকা দেখব। আব্বাসি খলিফা কর্তৃক স্বীকৃতি লাভ, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা জানি সমগ্র মুসলিম খেলাফতের অধীন ছিল তৎকালীন, আর তৎকালীন সময় কাদের খেলাফত ছিল? তৎকালীন সময় আব্বাসীয় খলিফাদের খেলাফত ছিল। তো মুসলমানরা সেখানেই, মুসলমান রাজারা অথবা মুসলমান শাসকরা সেখানেই সম্মানিত লাভ করতো এবং জনগণ সেখানেই তাদেরকে মানত, যেখানে আব্বাসীয় খলিফাদের স্বীকৃতি ছিল। তো ইতিপূর্বে ভারতে যারা শাসন কার্য পরিচালনা করেছে আমরা দেখেছি মোহাম্মদ বিন কাসিম, তার স্বীকৃতি ছিল, কিন্তু পরবর্তী শাসকদের আব্বাসীয় খলিফাদের ওইরকম কোনো ঘোষণা দিয়ে কোনো স্বীকৃতি ছিল না, কিন্তু কুতুবউদ্দিন আইবেকও স্বীকৃতি ছাড়াই চলে যায়। বাট এই প্রথম সুলতান ইলতুৎমিশকে আব্বাসীয় খলিফা আল মুনতাসির তাকে স্বীকৃতি দেয় এবং সেই স্বীকৃতির স্বরূপ তিনি সুলতানি আজম উপাধি গ্রহণ করেন এবং মানুষ যারা মুসলিম ছিল তারা পরিপূর্ণ ভালোবাসা এবং তার আত্মতৃপ্তি নিয়ে এবং তার শ্রদ্ধা বোধ নিয়ে এই ইলতুৎমিশকে সুলতান হিসাবে মানা শুরু করে এবং তার কর্তৃত্ব মেনে নেয়। এবার আসে আমরা চরিত্র ও কৃতিত্ব বলা যায়, অর্থাৎ তার চরিত্র, যে একজন ব্যক্তি আসলে চরিত্রবান না হলে, চারিত্রিক দৃঢ়তা যদি না থাকে তাহলে সে কখনো সফল হতে পারে না। আমরা এই কাজগুলো দেখেই বুঝতে পারতেছি যে আসলে তার চারিত্রিক দৃঢ়তা কতটা শক্তিশালী থাকার পরে তিনি এতগুলো সমস্যা সমাধান করে একটা রাজ্য পরিচালনা করেছেন এবং কত সময় 1211 থেকে 36 যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি ছিলেন কত, মাত্র 4 বছর, 6 থেকে 10, আর তিনি 11 থেকে 36 কত হয়, 11 11 22 10 20 প্রায় 24 বছর, প্রায় 24 বছর তিনি কি শাসন কার্য পরিচালনা করেছে। তাহলে তার চরিত্র এবং কৃতিত্ব নিয়ে আমরা যেটা বলতে পারি, মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে এই কাজগুলো দেখে বোঝা যায় যে অর্থাৎ এরপরে তিনি সমস্যা সমাধান করার পরে বিদ্রোহীরা আর কখনো পরবর্তীকালে একটা সার্টেন টাইম সময় আর কখনো তারা সাহস দেখায়নি সেখানে বিদ্রোহ করা, এবং দিল্লিতে মুসলমানদের আধিপত্য, মুসলমানদের শাসন সকল ধর্ম বর্ণ সকলেই সেটা মেনে নেয়। তাহলে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। বিজিত রাজ্য উদ্ধার, যেগুলো হারিয়ে ফেলেছিলেন তিনি আবার সেগুলোকে কি করেন, উদ্ধার করেন, রাজ্যের অন্তর্ভুক্ত করেন। দক্ষ কূটনীতিবিদ, তিনি যদি দক্ষ কূটনীতিবিদ না হতেন তাহলে এই যে মঙ্গল আক্রমণের যে আশঙ্কাটা তিনি ঘটেছেন, তিনি যদি সত্যি ওই রাজাকে আশ্রয় দিতেন
তাহলে কি তিনি এই নিষ্কৃতি পেতেন? কারণ তৎকালীন সময়ে সবচেয়ে দস্যুপনা করেছে এবং সমগ্র বিশ্ব আতঙ্কিত ছিল যাদের ভয়ে, তারা ছিল মঙ্গলরা যেখানে যেত, মঙ্গল সৈন্যবাহিনী যেখানে যেত সেখানেই তারা মানে আকস্মিক আক্রমণ করে একটা ভীতির সৃষ্টি করে সেখানে যত শক্তিশালী অবস্থান প্রতিপক্ষের থাকুক তারা পেরে উঠত না, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতেন। সেই নিষ্ঠুর, সেই ভয়ঙ্কর মঙ্গল জাতির হাত থেকে, মঙ্গল আক্রমণ থেকে তিনি তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমেই কি করেছেন, তাদের কে পরাস্ত করেছেন এবং মঙ্গল আক্রমণ থেকে তিনি রাজ্যকে রক্ষা করেছেন। খ্যাতিমান ও ন্যায় বিচারক শাসক। খ্যাতিমান, তার যশখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল, হ্যাঁ, কারণ তার দক্ষতা, তার রণনিপুণতা। ঐতিহাসিকরা তার সময়ে যারা কবি ছিলেন, যারা সাহিত্যিক ছিলেন, তারা তাকে নিয়ে, তার সুখ্যাতি নিয়ে লেখালেখি শুরু করলো। ন্যায় বিচারক শাসক, তিনি ন্যায় বিচারের সাথে কখনো আপোষ করেননি, তিনি সত্য এবং ন্যায়ের পক্ষে ছিলেন। রূপাইয়া নামক রৌপ্য মুদ্রার প্রচলন, তিনি রূপাইয়া নামক একটি রৌপ্য মুদ্রার প্রচলন করেন তৎকালীন সময়ে। হ্যাঁ, কারণ তৎকালীন সময়ে সুলতান হওয়ার জন্য কতগুলো স্পেসিফিক বিষয় থাকতো। একটা হলো খুতবায়, জুমার নামাজে খুতবায় ওই সুলতানের নাম বলা এবং তার নামে নিজস্ব একটা মুদ্রা থাকা, যেটা আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখি যে আমাদের দেশীয় মুদ্রাগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি আমরা দেখতে পাই, আমেরিকার মুদ্রায় তাদের প্রেসিডেন্টের ছবি দেখা যায়, যেমন ভারতীয় মুদ্রায় এরকম আমরা দেখতে পাই। তো তৎকালীন মুদ্রায় শাসকের নাম থাকে, তাহলে তিনি রূপাইয়া নামক এক ধরনের রৌপ্য মুদ্রার প্রচলন করে। শিক্ষা, শিল্প, সংস্কৃতির পৃষ্ঠপোষক। শিক্ষা ব্যবস্থায় তিনি অনেক কাজ করেন, যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করার দরকার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, স্কুল প্রতিষ্ঠা করার দরকার সেগুলো করেন। সংস্কৃতি, যারা রাজদরবারে রাজকবি ছিলেন, রাজসভায় ছিলেন, তাদের তিনি পৃষ্ঠপোষক করেন। তাহলে সামগ্রিক আলোচনায় আমরা যে বিষয়গুলো বলতে পারি যে তিনি একজন কৃতদাস হয়ে জীবন শুরু করলেও পরবর্তীতে কুতুবউদ্দিন আইবেকের মন জয় করে তার কন্যাকে বিয়ে করার মধ্য দিয়ে তিনি তার একজন যোগ্য উত্তরসূরি হিসাবে লাভ করলেও কিন্তু কুতুবউদ্দিনের সন্তান থাকার কারণে তিনি তার মৃত্যুর পরপরই ক্ষমতায় আসতে পারেননি। তার সন্তান আরাম শাহ, তার অজনপ্রিয়তা এবং আরাম শাহের অদক্ষতার কারণে তিনি যখন দেখলেন এত কষ্টের একটা সালতানাত, এত কষ্টের একটা সাম্রাজ্য কে আজ একজনের অযোগ্যতায়, অদক্ষতায় শেষ হয়ে যাবে, এটা হতে পারে না। তাই তিনি ভূমিকা নিয়ে সেই আরাম শাহকে পরাস্ত করে তিনি ক্ষমতায় আসেন, ক্ষমতায় বসে তিনি সকল সমস্যার সমাধান করে সেই দিল্লির সাম্রাজ্যকে আগের চেয়েও আরো শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করেন, যার কারণে তাকেই বলা হয় যে মামলুক বা দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে আশা করি তোমরা আজকে এই আলোচনাটা উপভোগ করেছো এবং বুঝেছো। তোমরা ভালোভাবে হ্যান্ড নোট করবে এবং পড়ালেখা চালিয়ে যাবে, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের আগামীর দিনগুলো সুন্দর করে তুলবে, সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।